মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের আজকের আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান, এবং আজকে যিনি আমার সাথে আছেন তিনি আসলে ভীষণ লক্ষ্মী একটা মেয়ে, খুব মিষ্টি একটা মেয়ে। এটা আসলে আমরা সবাই বলি এবং তিনি নিজেও বলেন, বিশ্বাস করেন, খুব গোছানো স্বভাবের একজন মানুষ, সবসময় প্রাণবন্ত থাকেন, অনেক অনেক গুণ তার, এবং দারুণ অভিনয় তো করেনি, মাত্র কয়েকটা বছরেই তার অভিনীত নাটকের সংখ্যা গেস করতে পারেন কত হয়েছে? আচ্ছা আমি বলি, 400 ছাড়িয়ে গেছে। তার মানে আমার মনে হচ্ছে যে আর কয়েক মাস পরে যদি আমি তার ইন্টারভিউ নেই, তাকে বলতে হবে তখন অসংখ্য নাটকে তিনি অভিনয় করে ফেলেছেন, এবং সামনের দিনগুলো তো এখনও পড়েই আছে। আরও অনেক কিছু নিয়ে গল্প করতে চাই তার সাথে, কারণ তার অভিনয়ের বেশ কিছু টেকনিকের কথা বা সিক্রেটের কথা তিনি আসলে সিক্রেট রাখেননি। অনেক কিছুই তিনি আমাদেরকে বলেছেন যে তিনি যখন আসলে ক্যামেরার সামনে দাঁড়ান বা অভিনয় করেন, চরিত্রটিতে এত ভালোভাবে আসলে ঢুকে যান বা নিজের করে নেন যে সেখানে হাজার মানুষ থাকলেও তার কখনো সেখানে মন যায় না, চোখ যায় না। তো একজন অভিনেত্রী কতটা আসলে চরিত্রের মধ্যে নিজেকে রাখতে পারলে এমনটা করতে পারে, সেই গল্প আজকে শুনতে চাই। আমাদের সাথে আছেন আমাদের ভালোবাসার গল্প আসলে বলতে চাই মডেল অভিনেত্রী, আমাদের ভালোবাসার কেয়া পায়েল। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছেন? এতগুলো আসলে বিশেষণ শোনার পর কম হয়ে গেছে, ভালো না থেকে উপায় নেই। আচ্ছা আমি আরো বলতাম না, সেটা আমি একটু বাকি রাখলাম যে গল্পে গল্পে একটু সেগুলোতে আসবো। এই যে শুরুতে যেমনটা বলছিলাম আসলে যে এত মিষ্টি একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে, মানে এটা সবাই কেন বলে? এটা নিশ্চয়ই কোনো সিক্রেট আছে। না, সিক্রেট বলতে আমি বিলিভ করি যে আমি মানুষ হিসেবে ভালো, কারণ ফিল করতে পারি যে আমি কারো ক্ষতি কখনো করি না। আমি জেনে বুঝে কারো ক্ষতি করতে চাই না। কারো দ্বারা আমি যদি কষ্টও পেয়ে থাকি, আমি চেষ্টা করি যে সেই মানুষটা থেকে দূরে সরে যাওয়ার। কিন্তু আমি জেনে বুঝে আসলে কখনো কোনো পজিটিভের বাইরে গিয়ে আসলে নেগেটিভিটির মধ্যে থাকতে চান না। এক্স্যাক্টলি। কিন্তু সবসময় কি এতটা পজিটিভ থাকা যায়? সব সিচুয়েশনে অনেক কিছুই তো হয় আমাদের চারিপাশে। সেটা তো ডেফিনেটলি থাকা যায় না, কিন্তু এড়িয়ে আসলে চলা যায়। যদি দেখি যে এখানে এরকম কিছু হচ্ছে, সেখান থেকে আসলে এড়িয়ে চলাটা খুব সহজ। চাইলেই আসলে ঝামেলা থেকে মুক্ত থাকা যায়। এটা আসলে মনের উপরে ডিপেন্ড করে, আমাদের মেন্টালিটির উপর ডিপেন্ড করে যে আসলে আমি আমার লাইফটাকে কিভাবে দেখবো। এখন কেউ আমার সাথে রেগে আছে, আমার সাথে ঝগড়া করতে চাচ্ছে, আমাকে গালি দিচ্ছে, আমাকে মারধর করতে চাচ্ছে, আমাদেরকে হার্ট করতে চাচ্ছে। এখন সে যদি চায় সে তো পারবেই। এখন আমি যদি চাই আমিও পারবো। তো কি হলো, তার মতো আমি হয়ে গেলাম। সো ইটস বেটার যে আমি সরে যাই। তো সরে যাওয়াটা আমার মনে হয় উত্তম। আর মারামারি, কাটাকাটি, গালাগালি করে তো আসলে দিন শেষে আমিও তার পর্যায়ে চলে গেলাম। সো এগুলো থেকে দূরে থাকি, এজন্য আমি একটু লক্ষ্মী আছি। কিন্তু এটা অনেক বড় একটা গুণ। এই গুণটি আসলে আপনি কি করে আয়ত্ত করেছেন? সাধারণত আমরা তো পরিবার থেকে অনেক কিছু শিখি, সেই সাথে স্কুলে থাকাকালীন বা আমরা শিক্ষকদের কাছে অনেক কিছু শিখছি, পারিপার্শ্বিক অনেক কিছু শিখছি। আপনি কি করে রপ্ত করেছেন? এইটা কিভাবে রপ্ত করেছে আমি জানি না, এটা আসলে সময়ের সাথে হয়ে গেছে। আমি একদম যখন থেকে বোঝা শুরু করেছি তখন থেকে আমার ফ্যামিলি আমাকে এভাবে বেড়ে উঠিয়েছে যে যত কিছুই করুক না কেন, যে কেউ যদি ইট মারে তাকে ইট দিয়ে আসলে ঘায়েল করা যাবে না, সেটার জন্য টাইম নাও, সময় না, আমরা আছি। তো আমি ফ্যামিলি থেকে ওই শিক্ষাটা পেয়েছি, এবং যখন একজন মানুষ চিন্তা করবে যে তার মন মানসিকতা এভাবে সে পরিবর্তন করা দরকার, হ্যাঁ, তখন আসলে অনেক কিছুই সহজ। এবং আমার কাছে মনে হয় যে কোনো কিছুই আসলে পার্মানেন্ট না। তো মানে আমরা নিজেরও পার্মানেন্ট না, মানুষ মাত্রই মরণশীল, মানুষ মাত্রই আসলে আমরা এসেছি কিছু দিনের জন্য। তো এই সময়ের মধ্যে এত কিছু করে আসলে লাভ নেই। তো জীবনটাকে জাস্ট উপভোগ করতে হবে, ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। চমৎকার একটা বিষয় বলেছেন, এবং আমাদের আড্ডাটা শুরুতেই হলো আসলে পজিটিভিটি দিয়ে। ভীষণ ভালো লাগছে, আমারও মন ভালো লাগছে আপনাকে সামনে পেয়ে। এবার যদি একটু কাজের গল্পে চলে আসি, এই সময়ের ব্যস্ততম একজন অভিনেত্রী আপনি। আমি যেটুকুই শুনেছি, যেটুকুই জানি, আপনার আসলে ডে অফ বলতেও একটা সময় কোনো দিন ছিল না, এতটাই ব্যস্ততম আপনি ছিলেন। এখন যে আমরা আপনার নতুন কাজটি দেখছি, এটি আমাদেরই গল্প। এই ধারাবাহিকটি আসলে নতুন করে না আমাদের মধ্যে একটা আশার সঞ্চার জাগিয়েছে বলতেই হবে, যে অনেকটা সময় পরে এরকম একটি পারিবারিক গল্প আমরা দেখতে পাচ্ছি। মেহরিন চরিত্রে আপনাকে আমরা দেখছি।
এবং সোশ্যাল মিডিয়া হোক, ইউটিউবের কমেন্ট বক্স হোক, সবখানে সবাই খুব সুন্দর সুন্দর মন্তব্য করছে যে এমন নাটক কেন আমরা এতদিন পাইনি, এমন কাজগুলো কেন আমরা দেখিনি। এই পুরো বিষয়টা আপনি কতটা উপভোগ করছেন? এটা মানে যেটা হয়েছে যে এটা আমাদের গল্প, মানে যে বিষয়টা হচ্ছে যে এটা আমাদেরই গল্প, মানে সেটা আপনার সাথে হতে পারে, সেটা আমার, মানে এটা আমাদের সবার খুব সাথে সহজে আমাদেরই গল্প বলতেই ভালো লাগে। এক্স্যাক্টলি, মানে নাটকের নামের মধ্যে আসলে পুরো প্রশ্নটার উত্তরটা আছে। কিন্তু একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, সেটা এই যে বললেন যে প্রায় 400 নাটক করেছি। নাটক তো অনেক করেছি, অনেক একক নাটক করেছি। অফকোর্স আমি অনেক ভালো ভালো সাড়া পেয়েছি। অনেক নাটক, যেহেতু প্রত্যেকটা নাটকই আসলে আমার করা খুব পছন্দের, আদরের। কিন্তু এই প্রথম আমার মনে হলো যে কোনো নাটকের চরিত্র নিয়ে, যেমন এই যে মেহেরিন, এই চরিত্র নিয়ে আমাকে বলছে, আপু আপনি মেহেরিন না? সো মানে এই যে কেয়া পাইলে বাইরে গিয়ে যে আমাকে মেহেরিন চরিত্রে মানুষ আমাকে ডাকছে, চরিত্রের নামে চিনছে, আমাকে ভাবা শুরু করেছে। সো এটা আমার জন্য একদম নতুন। আর গল্পটা আমার মনে হয় যে যে কোনো ফ্যামিলির সাথে মিলে যাবে, এটা যে কোনো ফ্যামিলিরই গল্প। প্রত্যেকটা চরিত্রের মাঝে না কেউ না কেউ নিজেদেরকে খুঁজে পাবে যদি এই গল্পটা দেখে আমাদের সিরিয়ালটা। খুবই সিম্পল, পরিবার নিয়ে দেখার মতো। আমার চরিত্রটা খুব দারুণ, যদিও মার কাছ থেকে অনেক বকা শুনতে হয়, বাট খুব ইন্টারেস্টিং। এবং আমি খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা চরিত্রে কাজ করছি। আমার যে ডিরেক্টর মোস্তফা কামাল রাজ ভাইয়া, সে এত বেশি সিরিয়াস, ভাইয়ার সিরিয়াসনেস দেখে আসলে মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই। মাঝে মাঝে দেখি যে ভাইয়া সিচুয়েশনাল যেই কাজগুলো হয়, যেমন কথার কথা এখানে কফি মগ আছে, কফি মগটা থাকার কথা ছিল না, তো সেই কফি মগ নিয়ে ইনস্ট্যান্ট যেই ধরনের পরিকল্পনা করে ফেলে, তো তার মাথায় না অলওয়েজ এত ডিটেলস, এবং সে খুব ইনস্ট্যান্ট আসলে আইডিয়া সিনগুলোকে সুন্দর করে গ্র্যাব করতে পারে, এবং খুবই ট্যালেন্টেড একজন ডিরেক্টর। এর পাশাপাশি আমার যে কো-আর্টিস্টগুলো আছেন প্রত্যেকজন আসলে তারকাকে আমরা পেয়েছি, খুব দারুণ অভিনয় করছেন। সবার জায়গা থেকে চরিত্রটা মনে হচ্ছে যে একদম আমাদের নিজেদের চরিত্র। সো সবকিছু মিলে এটা একটা টিম ওয়ার্ক, ভালো লাগছে, ভালো সাড়া পাচ্ছি। তো মাত্র তো কিছু এপিসোড গেল, আরো কিছু এপিসোড সামনে আছে। সো লেটস সি যে দর্শক এই ভালোবাসাটা যাতে বজায় রাখে, মানুষের মাঝে যাতে আসলে থাকতে পারি, এটা আমাদের গল্প নিয়ে আরো অনেক দূর যেতে পারি। এবং মেহেরিন চরিত্রটি যখন আপনার কাছে এলো, তখন আসলে কোন বিষয়গুলো আপনার মাথায় কাজ করেছিল, বা কোন ভাবনা থেকে প্রস্তাবটিতে রাজি হয়েছিলেন আপনি? গল্পটা খুব সুন্দর, গল্পের চরিত্র, যে চরিত্রটা মেহেরিন চরিত্রটা, আমার যে চরিত্রটা খুব দারুণ একটা ক্যারেক্টার, আপনার মতো সফট, একটু একটু মিষ্টি, এই আর কি। কিন্তু আমার কাছে ভালো লেগেছে যে এটা একটা পারিবারিক গল্প। আমার মনে হয়েছে যে এই কাজটি যে কোনো পরিবার পছন্দ করবে, এবং গল্পটি খুবই স্বচ্ছ, পরিষ্কার, সুন্দর একটি মানে একটা সুন্দর একটা এখান থেকে মেসেজও আছে যে আসলে আমরা একটা পরিবারে থাকলে আমাদের কি ধরনের ক্রাইসিস সমস্যা হতে পারে, বা সেই সমস্যা থেকে কিভাবে বের হতে পারে, এক্স্যাক্টলি, মানে পরিবারের মধ্যে কি হতে যা হয়। তো ওই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ওকে ফাইন, করা যেতে পারে। এবং অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, সুনেরা বিনতে কামাল, সবার সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে। আসলে শুটিং সেটে সবাই মিলে কি কি করা হয়, মানে ফান আড্ডা কি হয়, নাকি সবসময় সিরিয়াসই থাকা হয়, চরিত্রের মধ্যেই ঢুকে থাকা হয়? আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আমার ডিরেক্টর রাজ ভাইয়াকে। রাজ ভাইয়া খুবই ফ্রেন্ডলি, সে যখন কোনো সিন ব্রিফ করে খুব দারুণভাবে সে ব্রিফ করে, ভালো লাগে, খুব ইম্প্রোভাইজ করে। তো খুব মানে আমার কাছে কোনো সিন মনে হয় না যে আল্লাহ প্যারা হয়ে যাচ্ছে, মানে খুব আরাম, খুব স্মুথ। আর যদি ধরা হয় যে আমাদের এই যে 4টা চরিত্রের মধ্যে আমি, সায়রা, ফাহাদ, সামির, এদের মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং হচ্ছে সাজ্জাদ ভাইয়া। সাজ্জাদ ভাই খুবই ফানি একজন ক্যারেক্টার বলা যায়, বিকজ সে সবাইকে হাসায়, সে খুব মজার মজার পাঞ্চ মারে, যেগুলো খুব ভালো লাগে। এবং মাঝে মাঝে সেটার একটু ঝলক আমরা কিন্তু ফেসবুকে দেখি, ছোট ছোট ভিডিও ক্লিপ করে মজার মজার। হ্যাঁ, সে ওগুলো করে, তো ভালো। হ্যাঁ, এবং এই কাজটিতে আসলে যেমনটা বলছিলাম যে দর্শকদের কিন্তু একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়ে গেছে, তারাও এরকম কাজ দেখতে চায়। তো এর পরবর্তীতে আসলে এরকম কোনো পারিবারিক গল্প বা এরকম কোনো চরিত্র আসলে সেই প্রস্তাবে কি আপনি রাজি হবেন?
দর্শক আমার চরিত্রটি যেহেতু পছন্দ করছে, অনেকে বলছে যে আমরা মেহরিনকে এইভাবেই দেখতে চাই, আমরা কেয়া পায়েলকে মেহরিনের মতো করেই আসলে তাকে এভাবে চিন্তা করে ফেলেছি, এভাবে দেখতে চাই। সো হ্যাঁ, অফকোর্স দর্শক যেহেতু আমাকে এভাবে অ্যাকসেপ্ট করেছে, দর্শক চাচ্ছে আমাকে এই ধরনের চরিত্রে আমি কাজ করি, ডেফিনেটলি ভালো গল্প, ভালো চরিত্র যদি এভাবে পেয়ে যাই, ডেফিনেটলি করা হবে, কেন নয়। বাহ, নিশ্চয়ই। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি আবারও এক্ষুনি। আরও কিন্তু অনেকগুলো গল্প বাকি আছে, কারণ আমি জানি ইদানিং আপনি খুব টাকা, কোটিপতি এগুলো নিয়ে খুব চর্চায় আছেন। কেন সেটা আমি জানতে চাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে নিচ্ছি মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথে আছেন ভীষণ পছন্দের সুন্দরী, ভালোবাসার একজন মডেল অভিনেত্রী কেয়া পায়েল। চলে যাচ্ছে আবারও তার কাছে, এবং আপনাকে দেখলেই একটা প্রশান্তি, একটু শান্তি আসে, এই জন্য বারবার আসলে এই প্রশংসা করি, একটু সহ্য করতে হবে। না, অনেক সময় অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায় অনেকে, যে প্রশংসা করলে ভালোই লাগে। মেয়েরা একটু বেশি পছন্দ করে। হ্যাঁ, মেয়েরা একটু প্যাম্পার হতে পছন্দ করে। আচ্ছা, যেটা তার মধ্যে যদি আরেকটা মেয়ের কাছ থেকে প্রশংসা পাওয়া যায় তাহলে তো এটা একদম সবথেকে বেস্ট। কারণ একটা এরকম মিম কয়েকদিন আগে দেখছিলাম যে ছেলেরা তো এমনিতেই প্রশংসা করেই, কিন্তু একটা মেয়ে যখন প্রশংসা করে মন থেকে প্রশংসা করে। যেটা বলছিলাম বিরতিতে যাবার আগে, যে টাকা, কোটিপতি, এত কি ব্যাপার, মানে এগুলো নিয়ে কি হচ্ছে? আপনি কি কোটিপতি হয়ে গেছেন? এই যে এটা দেখার জন্য কিন্তু, মানে জানার জন্য আমার নাটকটি দেখতে হবে যে কোটিপতি। আমি বুঝেছি আপনার প্রশ্নটা। তো কোটিপতি যে নাটকটি সামনে আসবে সিএমবিতে, আমার বিপরীতে আছেন জোবান ভাইয়া, তো আসুক, তারপর মানুষ জানতে পারবে যে আসলে আমি কোটিপতি কিনা। এবং বছর একেবারেই শেষের দিকে, নতুন বছরে নিশ্চয়ই আরো নতুন নতুন কাজ আসতে যাচ্ছে, একটু সেই কাজগুলো সম্পর্কে একটু জানতে চাই, যে কি ধরনের চমক থাকতে পারে আপনার থেকে? এই যে কোটিপতি কিনা সেটা দেখতে পাবে দর্শক, এটা আসবে নতুন বছরকে কেন্দ্র করে। এছাড়া এটা আমাদের গল্প তো প্রত্যেক বুধ এবং বৃহস্পতিবার অন এয়ার হচ্ছে, এটা একটা ভালো ধরনের সাড়া পাচ্ছি। আর এর পাশাপাশি আমি কিছু ব্র্যান্ডের সাথে কাজ করছি, যেগুলোর বিজ্ঞাপন করছি। আর কি করা যেতে পারে, আপাতত এগুলোই। আরো অনেক কিছু প্ল্যানিং নিশ্চয়ই আছে। তবে আমার একটা কথা আসলে বলার আছে, এবং আমি জানি এটা শুধু আমার কথা না, অনেকের প্রশ্ন, সবার সেই প্রশ্নের অ্যান্সার আপনার দিতে হয়, যে ইন্দুবালার পরে বড় পর্দায় কেন কেয়া পায়েল নেই? প্রতি মুহূর্তেই নিশ্চয়ই প্রস্তাব আসছে, কিন্তু আপনি করছেন না কেন? আচ্ছা, সিনেমা নিয়ে প্রশ্নটা একদম নতুন না। সিনেমা আমার মনে হয় যেহেতু এই প্রশ্নটা এখন অনেক বেশি কমন হয়ে গেছে, তো অ্যানসার গুলো আসলে জানতেই চাই, আসলে বলেছি সেগুলোই হবে। কিন্তু যেহেতু আর্টিস্ট সব জায়গায় কাজ করতে চাই, সো ওই জায়গায়ও কাজ করার ইচ্ছা আছে। তো ঠিকঠাক ওরকম যদি পরিবেশ পেয়ে যাই, ভালো গল্প, ভালো ক্যারেক্টার পেয়ে যাই, কখনো যদি মনে হয়, তাহলে ডেফিনেটলি করা হবে। এবং এই যে এত ব্যস্ত আপনি, অভিনয় নিয়ে নিঃশ্বাস ফেলার সময় নেই, তার মাঝে আরেকটা জিনিস আসলে আমি ইন্ট্রোতে বলতে ভুলে গেছি, আপনি একজন উদ্যোক্তা, যেটা নিয়ে আমি আগেই গল্প করছিলাম। এবং আমি আজকে মনে করছিলাম যে কেন উত্তরাতে, কেন কেয়া পায়েলের সেই সেলুনটা উত্তরাতে, এটা আমার মাথায় অলরেডি কিন্তু ভিজিট করেছেন, কেমন লেগেছে? না মানে আপনি দেখেছেন তো আমাদের পেজ থেকে? হ্যাঁ, আমি ওটাই বলছিলাম, মানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু আমার যাবার ভীষণ ইচ্ছে পাল বাই পায়েল। আচ্ছা, 1.5 বছর আগে এটা জার্নি শুরু হলো, কিন্তু তখন কি আপনার মাথায় এরকম কোনো পরিকল্পনা ছিল যে একটা সময় আসলে অভিনয় করতে করতে যদি আমি আর না করি, অবসরে চলে যাই, তখন একেবারে উদ্যোক্তা হয়েই কাজ করব, এমন ভাবনা কি কাজ করেছে? এটা খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন। আমার হয় কি, আমি যেহেতু খুবই অল্প বয়স থেকে কাজ শুরু করেছি, খুব গোছানো মানুষ, পরিকল্পনা করেন সবকিছু, তার মানে এটা পরিকল্পনা ছিল? পরিকল্পনা যে অনেক ঘটা করে সেটা না। মানে আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম, তারপর থেকে আমার ইন্ডাস্ট্রিতে আসলে কাজ শুরু করা, যাত্রা শুরু। তো একটা প্রায় লং টাইম আমি এখানে আছি ইন্ডাস্ট্রিতে। তো আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এক ধরনের কাজ তো করছি, এর বাইরে আমি যে দেখি না আর কিছু করা যায় কিনা। আর যেহেতু এই মিডিয়া সেক্টরে আছি, এই টুকটাক সাজগোজ, এটা সেটা, আসলে এটার প্রতি আমার আগ্রহটা ছোটবেলা থেকেই, যেটা আসলে কোনো থাকে না যে মানে শিখে এসেছি এরকম কিছু না, নিজে নিজে দেখে দেখে শেখা, আগ্রহটা ওই জায়গা থেকে। তো মনে হলো যে এটা নিয়ে কিছু করা যায় কিনা। আচ্ছা,
তো ওই জায়গা থেকে বিউটি নিয়ে কাজ করার যে ইচ্ছাটা আসলো, তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, একটা সেলুন দেওয়া যেতে পারে, একটা সেলুন দিই, মেকওভার সেলুন। তো ওইভাবে দেওয়া আমি খুবই ভালো লাগে, একটা সুন্দর সময় পার করি। এবং আমি আমার সেলুনের যে সার্ভিসগুলো আছে, মেকআপ যেগুলো আছে, সেগুলো নিয়ে আমি সবসময় স্টাডি করি। আমার ভালো লাগে, নতুন আমার কিছু শেখার সবসময় একটা ইচ্ছে থাকে। একেবারে একটা ভালো সময় কাটে আসলে। বিউটি উইথ ব্রেইন যাকে বলে, বলতেই হবে একদম। এবং আজকের পরে তো আমি ডেফিনেটলি যাচ্ছি, যদিও আমার মন খারাপ হচ্ছিল যে কবে এই সাইটটাতে আরেকটা ব্রাঞ্চ খুলবে, তখন আমি যাব ইনশাআল্লাহ। এবং এটা একটা মজার বিষয় যে নিজের কোনো ফাংশন থাকলে কিন্তু সেখানে গিয়ে রেডি হওয়া যাচ্ছে। এটা আমার একদম, কিন্তু এটা সত্যি, যারা মানে আমি আগে ভাবতাম যে আচ্ছা আমার সেলুন হলে আমি মনে হয় আরো পরিপাটি হয়ে যাব, আরো গুছানো থাকবো, আরো সুন্দর হবো। এখন দেখছি যে না, এটা ভুল। মানে সেলুনে যাওয়ার পরে আগে দেখি ক্লায়েন্টের সবকিছু ঠিকঠাক আছে কিনা, সে স্যাটিসফাইড কিনা, তারপরে আমার চিন্তা। এবং আপনার তো সেখানে যাওয়া হয়, সময় দেওয়া হয়, যখন কাস্টমাররা আসছেন বা ক্লায়েন্ট যারা আসছেন আপনার সাথে দেখা হয়, তারা আসলে কিভাবে রিয়্যাক্ট করে, কি বলে? তারা মানে আমাকে যখন তারা পায়, তারা মনে করে যে এটা আমার আপুর কাছে বললে হয়তো আমি আরেকটু বেশি ভরসা পাবো। তাদের চোখে মুখে না ডিসকাউন্ট চায় সবাই, ডিসকাউন্ট তো দেওয়াই হয়। আমাকে যারা ভালোবাসে তাদের জন্য সবসময় একটা ডিসকাউন্ট আছে। হ্যাঁ, তো আমাকে যখন তারা সামনে পায় তখন আপু বলে, আপু আমার চুলের এই সমস্যা কি করবো, মানে আপনি যেটা বলবেন ওইটাই। তো তখন এই যে বলার মধ্যে যে এক ধরনের কিউরিওসিটি কাজ করে, আমার তখন মনে হয় যে না, ওনারটা ভালো করা উচিত। এবং আপনি তো নিজেও সবসময় খুব সিম্পল লুক নেন, সেটা চরিত্রের প্রয়োজনও যেমনটা আমরা দেখেছি, বাহিরেও খুব বেশি আসলে সাজগোজ আপনি করেন না। এখন এই শীতের সময়টাতে আসলে আমাদের কেমন ধরনের সাজ নেওয়া উচিত? যেহেতু আজকে বিউটিশিয়ানও পেয়ে গেছি আমি, আরেকটা নাম দিয়ে দিলাম, শীতের মধ্যে চাই। আর শীত তো আসলে আমার মনে হয় যে এটা তো বিয়ের মৌসুম, তো আমি প্রচুর আমার সেলুন থেকে প্রচুর ব্রাইড সাজানো হচ্ছে। আমার কাছে কখনোই অতিরিক্ত সাজ, অতিরিক্ত মেকআপ আমার ভালো লাগে না। আমি সবসময় চাই যে আমি যেরকম, আমাকে যাতে ওইভাবে প্রেজেন্ট করা যায়, আমাকে যাতে চেনা যায়। তো এই যে আমার মধ্যে যে সৌন্দর্যতা আছে সেটাকে ফুটিয়ে তোলাটাই আমার মনে হয় যে মেকআপ বা আর্ট। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি যে লাইট মেকআপটা ক্যারি করার। আর শীতের মধ্যে মজার বিষয় হচ্ছে মেকআপ যেমনই করি না কেন ঠিকঠাক থাকে, নষ্টটা হয় না খুব একটা। যদি স্কিনটা আসলে যদি আগে থেকে একটু প্রেপ করা থাকে, এক্স্যাক্টলি। তো শীতের মধ্যে আসলে সাজুগুজু করে একটু মজা আছে গরমের থেকে। এবং যেহেতু আমরা আসলে এই সেক্টরে কাজ করি, আমাদের রেগুলার এই সাজগোজের মধ্যেই থাকতে হয়, কিছু করার নেই, এবং নিজেদেরকে মেনটেন করতে হয়, ফিট থাকতে হয়। আপনি পারফেক্টলি ফিট, তো ফিট থাকতে আসলে আপনি কি করেন? ভাই, কোনো মানুষ পারফেক্ট না, আমিও পারফেক্ট না। আমরা যারা ভালোবাসি আপনাকে, আমাদের চোখে আপনি ফিট বলতে আমি যা খাই আমি সেটা চেষ্টা করি যাতে ওইটা ফ্রেশ থাকে। যেই খাবারগুলো আমার জন্য ক্ষতিকর সেগুলো আমি চেষ্টা করি অ্যাভয়েড করতে, একটু পানিটা বেশি খাই। এর পাশাপাশি কিছু জিনিস একটু মেনটেন করি টুকটাক, কিন্তু আমার হয় কি, আমি যা পাই আসলে ওগুলো বেশি খাওয়া হয়, খুব বেছে বেছে একদমই খাওয়া হয় না। আশেপাশে যা থাকে কোনো রকম হইলেই হয়েছে আমার জন্য, এরকম একটা ব্যাপার যে খেয়ে ফেলি। আর যদি বলি মেনটেনেন্সের কথা, আমার সেলুন দেওয়ার পরে মেনটেনেন্সটা একটু বেড়েছে। যেমন আমার সেলুন সার্ভিসগুলো যেগুলো আমি এনেছি সেগুলো দিয়ে আমার আসলে রূপচর্চাটা এখন আলাদা এক ধরনের আলাদা একটা জিনিস অ্যাড করেছে। সো এটা আমার জন্য একটা প্লাস। হেয়ারের ট্রিটমেন্টগুলো, স্কিন ট্রিটমেন্টগুলো, এগুলো এখন আমার সেলুন থেকে আমি করছি, যেগুলো খুব ভালো, আমার জন্য ইজি হয়েছে এখন। এই যে এত গোছানো একটা মানুষ, পরিপাটি একজন মানুষ, সবসময় সবকিছু পরিকল্পনা করে গুছিয়ে করে, লক্ষ্মী একটা মেয়ে, সাংসারিক একটা মেয়ে, এবং অনেক সময় প্রশ্নগুলো আসলে আমাদের করতে হয় কারণ ভক্তদেরও ডিমান্ড থাকে যেন এই প্রশ্নগুলো আপনাদেরকে করি। তো সেখান থেকে একটু জানতে চাই, আসলে একদম সাংসারিক একটা মেয়ে এখনো তার সংসারটা শুরু করছে না কেন? বিয়ে করছে কবে বিয়ে করবে কেয়া পায়েল? কয়েকদিন আগে এরকম একটি মঞ্চে মনে হয় কেউ আপনাকে এরকম প্রশ্ন করেছিল, আপনাদের প্রথম আলোরই একটা প্রোগ্রাম, কৃতি শিক্ষার্থীদের ওখানে। বিয়ে আমার মনে হয় যে আমাদের লাইফের এটা একটা বড় অধ্যায়। জন্ম, মৃত্যু, বিয়ে, যে তিনটা জিনিস আমরা তো কখনো চাইলেও চেঞ্জ করতে পারবো না, এটা তো আল্লাহ প্রদত্ত, লেখা আছে। ভাগ্যে যেটা আছে সেটাতে আমি বিলিভ করি।
আর এর বাহিরে বিয়ে তো ডেফিনেটলি বাসা থেকে এক ধরনের প্রস্তাব সবসময় দিতেই থাকে যে বিয়ে করতে হবে, তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ হবে? অ্যারেঞ্জ ম্যারেজ ওকে, মানে আমার কাছে মনে হয় যে বিয়ে তো আসলে যে মানুষটাকে করব তাকে জানা উচিত। ফ্যামিলি একজনকে ঠিক করলো, বললো যে বিয়ে করো, দেখো ভালো লেগেছে কিনা। দেখার মধ্যে তো আসলে ভালো লাগাটা সব না। বিষয়টা নেই। কাউকে দেখে তো আমি আসলে বিয়ে করে ফেলতে পারি না। যদি দেখার মধ্যে সবকিছু থাকতো তাহলে তো আসলে মানুষের সাথে কমিউনিকেট করার কোনো দরকারই ছিল না। সো আমার মনে হয় যে মানুষটাকে বিয়ে করব তাকে অ্যাটলিস্ট জানা উচিত, চেনা উচিত, কারণ সেই মানুষটা হয়তো তার মতো, আমি আমার মতো। তো দুইটা মানুষ যখন কথা বলে এক রকমের যদি মনের মিল হয়েই যায় তখন আসলে মনে হয় যে বিয়েটা ওকে ফাইন। তো ফ্যামিলি, ডেফিনেটলি ফ্যামিলি আমার জীবনের সব থেকে বড় পার্ট, আমার সব থেকে বড় গার্ডিয়ান। তো তাদের মতামত বাইরে গিয়ে তো কখনো সিদ্ধান্ত নেব না, কিন্তু এর পাশাপাশি আমি যে মানুষটাকে বিয়ে করব সেই মানুষটাও আসলে আমার মতের মধ্যেই হতে হবে। হ্যাঁ হ্যাঁ, মিলতে হবে সেখানে। এবং যেহেতু গল্পে গল্পে একেবারে আয়োজনের শেষের দিকে আছে, একদম আমি একটু শেষ প্রশ্ন রাখতে চাই যে জীবনে যদি আপনাকে 3টি জিনিস বা বিষয় বেছে নিতে বলে লাইফে, কেউ যে 3টি আপনার লাইফে থাকতে হবে, থাকবে, কোন 3টি বিষয় আপনি বেছে নেবেন সব সময়? আমার পরিবার, শান্তি, হ্যাঁ, আর কি লাগে এর বাইরে? মানি, ফেম, এগুলো কখনোই আপনার আসলে পরিকল্পনা ছিল না? টাকা প্রয়োজন, বাঁচার জন্য আসলে টাকাটাও একটা বড় মানে আসলে হ্যাঁ পার্ট আমার লাইফে। টাকাটাও দরকার, বাট এর পাশাপাশি শুধু টাকা থাকলেই হবে না, একটা ভালো পরিবার, শান্তিটাও দরকার। টাকা থাকলেই চলে না, টাকার সাথে সাথে শান্তিটাও দরকার। অনেকে মনে করে টাকা আছে শান্তি চলে আসবে, না না, শান্তি আলাদা জিনিস। সবকিছু মিলিয়ে আসলে লাইফটাকে ব্যালেন্স করতে হয়। এবং আমরা যারা আপনাকে ভালোবাসি আর আমরা যারা ভক্ত আছি, সবাই চাই আমরা যেন আপনি আরো সাকসেসফুল হন, আরো ভালো থাকুন, ভালো ভালো কাজ করুন। অসংখ্য ধন্যবাদ ক্যাফে লাইভে আসবার জন্য। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে? দর্শকের উদ্দেশ্যে বলবো যে এটা আমাদের গল্প, নাটকটি খুব ভালো সাড়া পাচ্ছি। আমার চরিত্র মেহেরিন, যেটাকে মানুষ অনেক বেশি প্রশংসা করছে। আমি চাই যে এই চরিত্রের মাধ্যমে আপনাদের মাঝে আরও অনেক দিন বেঁচে থাকতে। আমাদের কাজটি দেখুন, এবং এর পাশাপাশি আমার বেশ কিছু নাটক আসবে সামনে, সেগুলো দেখুন, এবং নিজে ভালো থাকুন। নিজে ভালো থাকলে আরেকজনকে ভালো রাখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের মেরিল মিক্সোবার ক্যাফে লাইভের আজকের আয়োজন। সাথে ছিলাম আমি অর্চি এবং আমাদের ভালোবাসার মানুষ, মডেল, অভিনেত্রী কেয়া পায়েল। আবারও দেখা হবে ভালোবাসার কোনো মানুষকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। ধন্যবাদ।